দলীয় প্রতীকে প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ডিসেম্বরে পৌর নির্বাচন হবে এমন খবর ছড়ানোর পর থেকেই মাঠে ঘাটে নির্বাচনী হাওয়া উত্তাপ ছড়াতে শুরু করেছে পৌর এলাকাগুলোতে। বেড়েছে ক্ষমতাসীনদের নড়াচড়া, তবে মাঠে নেই বিএনপি। গত উপজেলা নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রের অনিয়ম ও ভোট জালিয়াতির অভিযোগ এনে এবারের নির্বাচনটিও কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এসব নিয়েই বাংলাদেশে এখন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনের গতকাল তফসিল ঘোষণা করা হয়েছে, 30 ডিসেম্বর ভোট গ্রহণ। কিন্তু আমি একটু যেতে চাই, আপনি যদি খবরের কাগজ দেখেন সেখানে একটি কাগজ শিরোনাম করেছে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে কালো টাকার ব্যবহার বাড়বে। যদিও এই বিষয়গুলি নিয়ে স্থানীয় সরকার নির্বাচন দলীয়করণ করার ফলে কি কি মানে নেতিবাচক দিক থাকতে পারে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, এরই মধ্যে তফসিলও ঘোষণা করা হয়েছে। কিন্তু মানে এই তফসিল ঘোষণা করার আগে যেহেতু রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নেবে, তাদের সঙ্গে কি একটু কথা বলা, আলাপ আলোচনার কি কোনো দরকার ছিল মোস্তফা ফিরোজ? এটা তো মানে খুবই দরকার ছিল এবং এটা মানে হওয়াই বাঞ্ছনীয় ছিল। কারণ এই দলীয় প্রতীকের নির্বাচন নিয়ে কিন্তু নানান রকম সন্দেহ সংশয় আছে। যেমন যারা ক্ষমতার বাইরে আছে তাদের মধ্যে একটা সংশয় আছে যে তারা দলীয় পরিচয়ে যখন নাকি তাদের প্রার্থীরা অংশ নেবেন তখন তারা স্বাধীনভাবে, মুক্তভাবে, ভয়ভীতি মুক্তভাবে তারা অংশ নিতে পারবেন কিনা, এই ভীতিটা দূর করার জন্য অ্যাটলিস্ট হয়তো যেহেতু রাজনৈতিক সংলাপটা নাই, সুতরাং ওইটা আমরা বাদ দিলে অন্তত নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে এভাবে বলতে পারতো যে আপনারা যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, আমরা ইস্যু করছি যে আপনারা অংশ নেন, তাহলে আরো ত্বরান্বিত। গতকাল কিন্তু যখন তফসিল ঘোষণা করা হয় তখন সাংবাদিকরা এই প্রশ্নটি প্রধান নির্বাচন কমিশনারকে করেছিলেন। সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে খুব তড়িঘড়ি করা হয়েছে, যে আসলে তাদের হাতে সময় তেমন ছিল না। গতকাল হান্নান শাহ কিন্তু এমন একটা অভিযোগ করেছেন, তিনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করতে তড়িঘড়ি করে তফসিল। এটাকে অনেকখানি মানে এত বড় একটা বিষয় যেটা আমাদের কখনোই ছিল না, প্রথমবারের মতো করা হচ্ছে, সেই ক্ষেত্রে এই তড়িঘড়ির কি অন্য কোনো আপনি কিছু দেখেন কিনা জনাব আরাফাত? আমি দেখি না, কারণ আপনি প্রভাব বিস্তারের বিষয়টি যদি বলেন, আপনি যদি একটু ধীরে সুস্থে করেন তাহলে কি প্রভাব বিস্তার করা যাবে না? তাহলে তো প্রভাব বিস্তার করার সুযোগ থেকেই যায়। কাজে প্রভাব বিস্তার করার সাথে তড়িঘড়ি করার কোনো সম্পর্ক আছে বলে আমি এখানে অ্যাটলিস্ট কোনো কোরিলেশন দেখি না। তবে আমি জানি না আসলে তড়িঘড়ি কেন করা হয়েছে, বা আদৌ তড়িঘড়ি এটাকে বলা হচ্ছে যেটা আসলে কিনা, বা ডিউ টাইমেই হচ্ছে কিনা, বা গভর্নমেন্টের তরফ থেকে কি ওপিনিয়ন তাদের আছে, এক্সপ্লেনেশন কি আছে, এটা আমার জানা নেই। তবে যেটা হচ্ছে যে সব বিষয় নিয়ে এক ধরনের নেতিবাচক চিন্তা ভাবনার বা আলোচনার একটা পরিবেশ তৈরি হয় আমরা দেখেছি। সেই অর্থে হয়তো এটা নিয়েও একটা প্রশ্ন তোলা হচ্ছে, এটাও হতে পারে। কারণ আমি কিছুদিন আগে দেখছিলাম অন্য একটি বিষয় যদি আনি, যদিও রেলেভেন্টলি, একটা আলোচনায় একজন বলছিলেন যে এই যে সবকিছু ফেসবুক, ভাইবার এগুলো বন্ধ করে দিয়েছে, বন্ধ করার এটা ভুল সিদ্ধান্ত ছিল, কেন এটা করে আসলে কোনো লাভ হয়নি। আবার তখন একজন বললেন আবার যদি বন্ধ করা না হতো এবং তার ফলশ্রুতিতে যদি কিছু মানে ক্রাইম ঘটতো, তখন আপনি আবার বলতেন যে কেন গভর্নমেন্ট প্রোঅ্যাক্টিভলি অ্যাকশন নিল না, এই যে এই ঘটনাগুলি ঘটলো। তো আপনার সমালোচনা যদি করতে চান, ওই তড়িঘড়ি করে করলে আপনি বলবেন তড়িঘড়ি করে কেন করা হলো, আর ধীরে সুস্থে করা হলে তখন বলা হবে যে ধীরে সুস্থে বেশি করা হচ্ছে, কেন তাড়াহুড়া করা হচ্ছে না। সো বিভিন্নভাবে আপনার সমালোচনা করা যায়, কিন্তু সমালোচনার পিছন দিকে একটা যৌক্তিক বিশ্লেষণ যদি থাকে, একটা রিজনিং থাকে, তাহলে আমি সেটা নিয়ে চিন্তা করতে, আলোচনা করতে রাজি আছি। তবে আমি আসলে এটা বুঝতে পারছি না এটা কোন অর্থে এটা ভালো বা খারাপ, বা আসলেই তড়িঘড়ি করার ফলে প্রভাব বিস্তার করা আলাদাভাবে কি অতিরিক্ত সুযোগ তৈরি হচ্ছে, এটা আমার বোধগম্য নয়। মোহাম্মদ আরাফাতের আসলে বোধগম্য নয়। মোস্তফা ফিরোজ, আপনার কাছে কি এটার কোনো না, ব্যাখ্যা তড়িঘড়ি আছে কিনা? না, এই যে এই নির্বাচনটা হবে এটা কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার আগেই কিন্তু একটা ধারণা করা হচ্ছিল যে ডিসেম্বরের শেষ দিকে একটা নির্বাচন হওয়ারই কথা ছিল, হওয়ারই এটা কথা ছিল। পূর্ব তো ইয়ে এটা তো আর কি। ওই যে হয় না যে মার্চে আমি জানি যে পরীক্ষা তো হবেই, কিন্তু আনুষ্ঠানিকভাবে একটা তারিখ ঘোষণা করে, কিন্তু যারা শিক্ষার্থী তারা জানে যে তার ম্যাট্রিক পরীক্ষাটা, ইন্টারমিডিয়েট না পরীক্ষাটা এখানে কখন পার্থক্যটা হবে। হচ্ছে কি যে হ্যাঁ পার্থক্যটা ছিল ডিসেম্বরে একটা। এতগুলি পৌর নির্বাচন হইতে হবে না, এরকম একটা এইটা নিয়ে আমি মনে করি না তড়িঘড়ি যেটা ছিল সেটা হলো যে দলীয়করণ দলীয় করার, প্রতীক, হ্যাঁ, এটার দলীয় কথাই প্রতীকে বলা যে হচ্ছে। নির্বাচন হবে
সেখানে যেখানে যারা যারা বলছিল যে এখানে সরকার একটা প্রভাব ফেলতে পারে, আমরা দলীয় প্রতীকে অংশ নিলে আমরা কোনো রকম হয়রানি বা কোনো রাজনৈতিক নিপীড়নের শিকার হবো কিনা, সেই বিষয়টা এটা নিয়ে আমি একটু বলতে চাই। নির্বাচন কমিশন ডেকে নিয়ে বলা মানে বলতে পারতো যে আপনারা এই প্রথমবারের মতন হচ্ছে, এটাকে সুন্দরভাবে করেন, আমরা যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা এই প্রোটেকশনটা দেবো, এবং এই ব্যাপারে আমরা সরকারের এটা নিয়ে আপনার সাথে আমি এগ্রি করি যে হ্যাঁ আরো ভালো হতো যদি ডেকে সবাইকে বলতো, তাহলে আরো ভালো হতো। এটা একদিকে যেমন ঠিক, আবার আরেকদিকে যেটা হচ্ছে যে দলীয় প্রতীকের বিষয়টি যদি বলেন, এটা নিয়ে আমার বক্তব্য কিন্তু আমি বিভিন্ন সময় দিয়েছি। আমি বলেছি যে সবচেয়ে ভালো যেটি হতো, দলীয় প্রতীক ছাড়া যদি স্থানীয় সরকার নির্বাচনগুলি হতো, সেটা হচ্ছে সবচেয়ে ভালো হতো। কিন্তু সবচেয়ে ভালোটা তো বাস্তবতা অনেক সময় ঘটানো সম্ভব হচ্ছে না। আমরা যেটা দেখেছি যে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে, কিন্তু আসলে দলীয় নির্বাচনই হচ্ছে। আপনারা গণমাধ্যমও এক্স্যাক্টলি, আমি বলছি যে আপনারা গণমাধ্যম কিন্তু আওয়ামী লীগ বিএনপিও দেখিয়েছেন, আপনারাও দেখেছেন, এবং মার্কা হয়তো নৌকা ধানের ছিল না, কিন্তু সবাই জানি এটা আওয়ামী লীগের প্রার্থী। ব্র্যাকেট বন্দি করতাম, এখন ব্র্যাকেটটা থাকবে, দ্যাটস ইট। তো যে কারণে আমি যেটা বলছি, ওই হিপোক্রিটিক্যাল জায়গা থেকে রাদার এখন যে পরিষ্কার করে ফেলা হয়েছে, এটা মন্দের ভালো, এটা আমি আগে বলেছি। আমি যদি জাস্ট এটার বিপরীতে, মাত্র 2 দিন আগে রাশেদ খান মেনন বলেছেন যে এই দলীয় নির্বাচন হওয়ার কারণে আসলে তৃণমূলে যে গণতান্ত্রিক একটা আবহ ছিল সেটি আসলে নষ্ট হবে, ফলে এটা আমি মনে করি না। আমি আগে যে এই দলীয় প্রতীক ছাড়া যে হিপোক্রিটিক্যাল অবস্থান ছিল, যে দলীয় প্রতীক নাই কিন্তু দলের নির্বাচন হচ্ছে, এই অসততা জায়গা থেকে এখন পরিচ্ছন্ন হয়েছে, এটা বেটার। আপনি যদি পূর্ণাঙ্গ অর্থে নির্দলীয় করতে পারতেন, তাহলে আমি ওইটা বলতাম ওইটাই সবচেয়ে ভালো। এটা তো আমরা ট্রেডিশনালি বছরের পর বছর ধরে পেরে উঠিনি, আমি আপনাকে গবেষণার বলতে চাই, সেটা হচ্ছে খান ফাউন্ডেশন, তারা একটা গবেষণা করেছিল যে স্থানীয় পর্যায়ে দলীয় নির্বাচন হলে কি হবে। তাতে দেখা যাচ্ছে যে অর্ধেক নারী জনপ্রতিনিধি আসলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় চান না। না, কিন্তু আমার মনে একটা, আমরা তো মানে মৌলিক দিকটা দেখবো। মৌলিক দিকটা হচ্ছে এটাই যে দলীয়ভাবেই আসলে নির্বাচন হতো, এখন সেটা দলের একটা কাঠামো, সমস্যাটা কিন্তু সেখানে না। এইটাই বরং একটা ভালো যে একটা হিপোক্রেসির জায়গা থেকে আমরা বের হয়ে আসলাম। বিষয়টা হচ্ছে যে এটাকে সাকসেসফুল করার জন্য, সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য, সেটার জন্য যা যা করণীয় দরকার সেটা স্থানীয় পর্যায়ে এবং নির্বাচন কমিশন পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে যেখানে যেখানে আলাপ আলোচনাগুলো করা দরকার সেই ব্যবস্থাগুলি নেওয়া দরকার। এটাই হচ্ছে মূল বিষয়। আমি যদি বলি এই বিষয়টি, যারা সবাই বলে যে এক ধরনের হিপোক্রেসি ছিল, দলীয়ভাবেই হতো কিন্তু সেটা শুধু আইনগতভাবে ছিল না, এটা আমরা আসলে টপ থেকে দেখি। যদি বটম থেকে দেখি, আপনি দেখবেন যে অনেক জনপ্রতিনিধি একেবারে তৃণমূল থেকে আসলে উঠে আসতো, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে একেবারে 3-4 বছর ধরে কিন্তু কাজ শুরু করতো কমপক্ষে। সেই সুযোগগুলি কি তাদের আর থাকবে? কেন থাকবে না? মানে এখানে কি স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে কেউ কি ইলেকশন করতে পারবে না? করতে পারবে, কিন্তু এখন আমরা গ্রামগঞ্জ থেকে একেবারে তৃণমূল থেকে যেই খবরগুলি পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে মানে যারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা চিন্তা ভাবনা করছিলেন, তারা আসলে এখন দলের পেছনে সময়টা দিচ্ছে। বাট আপনাকে আমি বলে দিই, দলের পেছনে সময় দিচ্ছে তো, দল তো একজনকে নমিনেশন দিবে। এই দলের মধ্যেরই অনেক লোক দেখবেন 7-8 জন স্বতন্ত্র আগে যেমন দাঁড়িয়েছে এখনো দাঁড়িয়ে যাবে, ঘটনা একই ঘটবে। শুধু দলের লোকটি আগে দলের প্রতীক ছাড়া নির্বাচন করতো, কিন্তু দলেরই নির্বাচন এখন প্রতীক নিয়ে করে, বাট ওরা সবাই নির্বাচন করবে। দলের দায়িত্ব কিন্তু বাড়লো, দলের দায়িত্ব বাড়লো আরো, যেহেতু দলীয় প্রতীকের নির্বাচন। সুতরাং এখানে কিন্তু মানুষ দেখবে যে আওয়ামী লীগ কোন লোককে নমিনেশন দিল, বিএনপি কোন লোককে নমিনেশন দিল, বরং এটা দলের উপরে আরো চাপটা বাড়লো। এখন কেন্দ্র থেকে বলতে পারবে যে আগে তোমরা কি করছো না করছো সেটা কিন্তু আমরা নিলাম না, কিন্তু এখন কিন্তু তোমার হাতে নৌকা দেওয়া হবে, তোমার হাতে দানের শীষ দেওয়া হবে। সুতরাং তুমি যদি শুদ্ধ না হও, ঠিক না হও, তাহলে কিন্তু তোমাকে নমিনেশন দেওয়া হবে না। বরং এখন দলের একটা কন্ট্রোল থাকবে নিচের দিকে, এবং কম্পিটিশন হবে যে ধানের শীষের প্রতীকের যে লোকটা তার চেয়েও ভালো লোক, অথবা নৌকার যে লোকটা তার চেয়ে ভালো লোক দেওয়ার চেষ্টা করবে ধানের শীষ প্রতীকের যারা দল দিবে। সুতরাং আমার মনে হয় যে এটা একটা ভালো হবে বলে আমারও মনে হয় না। ধরেন আপনার মাছ মার্কা বা আপনার কি বলে হারিকেন মার্কা যারা আগে দাঁড়াতো নৌকা ধানের শীষের বদলে, তখন ওই দল থেকে নমিনেশন পেয়ে তো ওই মার্কাগুলি পেত, তখনও 7-8 জন স্বতন্ত্র দাঁড়াতো। এখনো নৌকা ধানের শীষ নেওয়ার পরও দেখবেন 7-8 জন নতুন দাঁড়িয়েছে। ওই যে যারা চেষ্টা করছে ধানের শীষ বা নৌকার, যারা পাবে না তারা কিন্তু ঠিকই দাঁড়াবে। কাজে ওই পথ কিন্তু এখনো বন্ধ হয়ে যাচ্ছে না। এবং জাতীয় নির্বাচনে আমরা স্বতন্ত্র মানে প্রার্থীদের দেখেছি নির্বাচন করে বিজয়ী হতে দেখেছি, প্রতিষ্ঠিত নৌকা বা ধানের শীষের বিপক্ষে। এটা জাতীয় নির্বাচনে ঘটেছে। আর গ্রাসরুটে স্থানীয় সরকারের ক্ষেত্রে তো ট্রেডিশনালি যা ঘটেছে তাই ঘটবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি হিপোক্রিটিক্যাল জায়গা থেকে বেরোতে পেরেছে। আর খান ফাউন্ডেশনের আপনি যে রিপোর্টটা বলছেন, এটার সাথে আমি একমত।
আমারও তো উত্তর একই। আমি তো চাই স্থানীয় সরকার নির্বাচন গ্রাসরুটে নির্দলীয় ভাবে হোক, কিন্তু সেটা তো কেউ করতে পারছি না, আমরা কেউ করতে পারছি না। যেহেতু আমরা বাস্তবতা জায়গাতে পাচ্ছি না, সেখানে আমি বলছি হিপোক্রেসির চাইতে এটা বেটার, এটা মন্দের ভালো। সো এখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে, আমি নারী বলে কিনা, যে নারী যারা স্বতন্ত্র প্রার্থী বা যারা নেতৃত্ব নিতে চায় এরকম প্রার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়লো। কারণ কি, আপনি দেখবেন যে কোন দলের নেতার ওয়াইফ হচ্ছে গিয়ে মনোনয়ন পেয়ে যাবে, অথচ যার একটু সম্ভাবনা ছিল নেতৃত্বের, সে আর কিন্তু এই সম্ভাবনাটা একই ঘটনা ছিল। আগে তো মনোনয়নই দিত, শুধু মার্কা আলাদা ছিল। মনোনয়ন কিন্তু তখনও কি ওই ধরেন আপনি দলের বাইরে কেউ পেতো, নৌকা নিয়ে এখন যাকে দিবে, নৌকা যদি একটা কিন্তু ভিন্ন ট্র্যাক কিন্তু ছিল। সেই ট্র্যাকটা কি, ট্র্যাকটা হচ্ছে কি, যেই স্বতন্ত্রের অবস্থা ভালো, দলগুলি সবসময় চেষ্টা করতে তাকে পক্ষে নেয়ার। এখন ওই ব্যক্তিকে চেষ্টা করতে হচ্ছে সে কোন দলে যেতে পারে। না না, দুইটা কিন্তু বিপরীতমুখী। নট নেসেসারিলি, কিন্তু নট নেসেসারিলি। অনেক ক্ষেত্রে আমরা যে খবরগুলি পাচ্ছি এরকম একটা, নেসেসারিলি আপনাকে আমি বলি, ইভেন জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও দুটো জিনিসই একইভাবে কাজ করে। সেটি হচ্ছে একটি দলের যে সাংগঠনিক অবস্থা এবং দলের যে জনপ্রিয়তা, এবং দ্বিতীয় জিনিসটি হচ্ছে সেই ব্যক্তির জনপ্রিয়তা এবং তার গ্রহণযোগ্যতা সেই এলাকার। দুটোর মিশ্রণেই কিন্তু একটা নমিনেশন ঠিক করা হয়। এবং সেটা আপনি ধানের শীষ বা নৌকার ক্ষেত্রে, মানে এটা হলেও যেভাবে চিন্তা করবেন, এটা যদি আপনার নির্দলীয় একটা মোড়কে যদি অন্য কি বলে প্রতীকের ক্ষেত্রে হয়, একইভাবে চিন্তা করেই কিন্তু মোটামুটি করা হয়। সুলতান, আমার মনে হয় যে আমাদের আলোচনাটা, যেহেতু এটা একটা আইন পাশ হয়েছে, সুতরাং এটা এখন দলীয় প্রতীকেই হবে, এটা আমরা ধরে নিয়ে দলগুলোকে আমরা বরং সুশীল সমাজ বা বিভিন্ন পর্যায়ে আমরা যারা আছি তাদেরকে চাপ দেয়া যে আপনারা তৃণমূল পর্যায়ে ভালো মানুষ, সৎ মানুষ নির্বাচন করেন। সৎ মানুষ যদি তার পেছনে যদি দল থাকে, এটার চেয়েও কিন্তু অনেক ভালো কিছু হয় না। কারণ দেখেন, স্বতন্ত্র হিসেবে মনে করেন যে উনি স্বতন্ত্র ভালো মানুষ, উনি নির্বাচিত হলেন, কিন্তু একটা বেকায়দা থাকে তার, যেহেতু পুরো গভর্নমেন্টের সরকার ব্যবস্থাটা দলীয়, সুতরাং ওনার কিন্তু সাপোর্ট নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। সুতরাং উনি ভালো মানুষ, আবার ওনার প্রতীক হলো ধানের শীষ অথবা নৌকা, তখন কিন্তু ওনার পক্ষে মানে সহজ হয় অনেক কিছু আদায় করার ক্ষেত্রে। স্তরে স্তরে মানে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে তার একটা চেইন থাকে। সুতরাং এই চেইন থেকে অনেক সাহায্য সহযোগিতা, উন্নয়ন কাজে কিন্তু হেল্প করা যায়। গুরুত্ব না, এটা আপনারাও জানেন। এখন দলগুলো তাহলে সেই ধরনের সৎ মানুষদের কিভাবে খুঁজে বের করে এনে প্রমোট করতে পারে, সেইটা আমরা মানে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন বাংলাদেশ এখন। যে জনাব আরাফাত, আপনার কাছে মানে মনে হয় যে কোন প্রক্রিয়ায় গেলে রাজনৈতিক দলগুলো সত্যি সৎ ভালো মানুষদের আসলে তৃণমূল থেকে তুলে নিয়ে আসতে পারে? রাজনীতি তো অনেক কমপ্লেক্স একটা ব্যাপার। শুধু একজন সৎ মানুষ কিন্তু নিষ্ক্রিয়, যথেষ্ট স্কিলসের অভাব আছে, এরকম মানুষ তো রাজনীতিতে সফল হতে পারবে না। আপনার অনেকগুলি কম্পোনেন্টের কম্বিনেশন এখানে লাগে। টাকাও থাকতে হবে, আধিপত্যও থাকতে হবে নাকি? এখন আপনার যেটা হচ্ছে কি না, গ্রাসরুটের কিছু রিয়ালিটি আছে, এটা তো আপনাকে মাথায় রেখে আবার পলিটিক্সটা করতে হবে। আপনি ধরেন একেবারে নিরীহ নির্ভেজাল শুধু সৎ মানুষ এবং শিক্ষকতা করে বিভিন্ন স্কুলে, এরকম মানুষকে নিয়ে যদি আপনি নির্বাচনে যান, আপনি তো সেই সমাজে টিকতেই পারবেন না। আপনার ধরেন সমাজকে বদল করতে হবে, বদল করতে গেলে আপনার ক্ষমতায় যেতে হবে, রাষ্ট্র ক্ষমতা নিতে হবে, এবং আপনার রাষ্ট্র ক্ষমতা নিয়ে টপ ডাউন অ্যাপ্রোচও নিতে হবে। সেক্ষেত্রে আপনার ফাইট আউট করতে হবে। তার ফাইট আউট যদি করেন, গ্রাসরুটটা যদি এরকম হয়, আপনি তো একেবারে নিরীহ নির্ভেজাল সাধারণ মানুষকে দিতে পারবেন না। আপনার ইন্টেনশন থাকবে, অবজেক্টিভ হচ্ছে আপনি ভালো কিছু করতে চান, কিন্তু কোথাও কোথাও ফাইট আউট করার জন্য কাটা দিয়ে আপনার কাটা তুলতে হয়। সো আপনি 300টাই যেমন ওরকম মানুষ হলে হবে না। কিছু কিছু ক্ষেত্রে আপনার ভালো মানুষ, শিক্ষিত মানুষ, কিছু কিছু ক্ষেত্রে ওই গ্রাসরুটের রিয়ালিটি যেটা ডিমান্ড করে। আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই। ইট মাইট সাউন্ড ভেরি কি বলবো, আনপপুলার, কারণ আমরা তো ধরেন যারা বলি এবং যারা শুনি, তা আমরা শুধু পছন্দনীয় কথা বলতে এবং শুনতে মানে ভালোবাসি, কিন্তু আমরা মানে যেটা কড়া সত্য, মানে কি জানি বলে না, একটা আপনার খুবই তিক্ত কিন্তু সত্য, এগুলো কিন্তু অনেক সময় বলিও না, শুনিও না। আপনাকে একটা এক্সাম্পল দিই। জয়নাল হাজারীর কথা আমরা জানি, সবাই তো জানি জয়নাল হাজারী যে কনস্টিটিউয়েন্সিতে উনি ফেনীতে যেখানে উনি জিতেছিলেন, আপনার মনে থাকবে যে 2008-এর এন্ডে এসে যে নির্বাচনটা হলো, ওখানে জয়নাল হাজারীকে কিন্তু নমিনেশন দেওয়া হয়নি। কাকে নমিনেশন দেওয়া হলো? ইকবাল সোবহান চৌধুরী। আপনি যদি মাসল পাওয়ার এবং সন্ত্রাস বা ওইসবের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, ইকবাল সোবহান চৌধুরী হচ্ছে কাউকে একটা থাপ্পড় মেরেছে বলেও জানা নাই কিন্তু, কম্পেয়ার টু জয়নাল হাজারী। কিন্তু জয়নাল হাজারীর যে প্রতিপক্ষ অপর দিকে ছিল ভিপি জয়নাল, সে কিন্তু আরো বড় সন্ত্রাসী, কিন্তু জয়নাল হাজারী কিন্তু আবার সেলিব্রিটি হয়ে গেছিল। প্রথম আলো আরো কিছু
গণমাধ্যমের কল্যাণে, ওই ভদ্রলোক হয়নি, কিন্তু সন্ত্রাসের পয়েন্ট অফ ভিউ Defamous থেকে বলেন আপনি। ফেমাস, ওইটাই, দ্যাটস হোয়াট আমি সার্কাস্টিক্যালি বলছি। সো উল্টো দিকেও কিন্তু একই রকমের সন্ত্রাসী, কিন্তু একটা ভদ্রলোককে আপনি দিলেন একটা মানে একজন সো কল্ড সন্ত্রাসী উভয় যদি বলি সরিয়ে, কিন্তু সেই ভদ্রলোকটা ল্যান্ডস্লাইড ডিফিট খেলো, পরাজিত হলো। তারপর ডেমোক্রেসি তো এটাও বাস্তবতা, ওই এলাকার মানুষ যাকে পছন্দ করছে তাকেই তো আপনার ডেমোক্রেসি মানতে হবে, তো সে পছন্দ করছে ওরকমই একটা মানুষকে, আপনি কি করবেন? তো এই বাস্তবতাগুলি তো আপনার মাথায় রাখতে না, হয়। এটা তো আসলে একটা পলিটিক্যাল মেকানিজম। না, না। সেই মেকানিজমে যদি ব্যক্তির পেছনে দল সত্যিকার অর্থে সক্রিয় না, আমি থাকে, যেটা বলতে চাই সুলতান, আমি যেটা মূলত বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি 100% শুদ্ধ করে সবকিছু রাতারাতি করে ফেলতে পারবেন না। আপনাকে গ্র্যাজুয়াল প্রসেসে একটা পরিশুদ্ধকরণ প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। সেখানে আপনার ভালো মানুষকে অবশ্যই এনকারেজ করতে হবে, প্রমোট করতে হবে, আমাদের কথা বলতে হবে। দিবু ভাই একটু আগে যেটা বলছিলেন, যেটার সাথে আমি একমত যে আমাদের কিন্তু অনেক বেশি ফোকাস করা উচিত ইলেকশনের প্রক্রিয়াটাকে আরো কিভাবে স্বচ্ছ, পরিশুদ্ধ এবং অভিযোগবিহীন একটা নির্বাচন আমরা করতে পারি। প্রতীক কি প্রতীক না চাইতে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ইলেকশন করার পেছনে যে ইনস্টিটিউশনগুলি, এগুলোকে আরো কিভাবে স্ট্রেনথেন করতে পারি, এগুলোকে নিয়ে দেখেন বিরোধী দল থেকে শুধু নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন হওয়ার পর বিভিন্ন অভিযোগ, কিন্তু কোনো পরামর্শ কিন্তু নাই জাতীয় পর্যায়ে। দেখেন, এই একটা পরামর্শ যদি আনা যায়, অ্যাডভাইস গুলি যদি আসে এবং সেটা নিয়ে যদি একটা মুভমেন্ট দাঁড় করানো, মানুষের কিন্তু তখন আপনার একটা নির্বাচন সাপোর্ট থাকবে। কমিশনের স্ট্রেংথ নিয়ে আমি আসবো, কিন্তু জনাব মোস্তফা ফিরোজ, আমরা দেখলাম যে দলীয় নির্বাচন হলেও বলা হচ্ছে যে এটা কিন্তু জোটের প্রতীক ব্যবহার কিন্তু করা যাবে না, মানে শরিকরা প্রতীক ব্যবহার করতে পারবে না। মনে করেন আওয়ামী লীগের যে 14 দলের আছে তারা কিন্তু আবার নৌকা প্রতীক কিন্তু ব্যবহার করতে পারবে না, আবার বিএনপির ক্ষেত্রেও সেই একই। এর আসলে মানে মাঝে যায় যদি বলি না, এটা ভালো তো আপনার। এটা কি তাহলে জিনিসটা? তৃণমূল থেকে যার যার দল তার প্রতীকগুলোকে নিয়ে, তার প্রার্থীগুলোকে নিয়ে নির্বাচনে আসলে সেটা আরো ভালো হবে। এবং মানে মনে করেন যদি এখন 14 দলীয় জোটগতভাবে হয়, তাহলে 14 দলের যে অন্যান্য শরিকরা আছে, মানে যে যারা আছে তারা তো অংশ নিতে পারছে না। একইভাবে এই মহাজোটের ক্ষেত্রেও, এক 20 দলীয় জোটের ক্ষেত্রেও তাই অবস্থা হবে। সুতরাং এটা একটা একটা ভালো ব্যবস্থা, কারণ এটা তো হলো স্থানীয় সরকার নির্বাচন, এটা তো জাতীয় নির্বাচন না। জাতীয় নির্বাচনে ঠিক আছে, এখানে যেহেতু একদম ক্ষমতায় একবার আসার ব্যাপার, সেখানে হয়তো জোটরা একটা প্রতীকে এ করলো, 2-3টা যদি জোট থাকে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে ভালো যে সবগুলো রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তার প্রার্থী তৃণমূল থেকে একটা পরীক্ষা করে নিয়ে আসার দরকার। কারণ 14 দলীয় জোটেরও একটু বোঝা দরকার যে তার জোটের অন্যান্য শরিকদের আসলে স্ট্রেংথ কেমন, সেটা একটা বোঝার ব্যাপার থাকে। 20 দলীয় জোটও বুঝতে পারবে যে তার যে শরিক যারা আছে তারা কি ওয়ান ম্যান শো নাকি আসলে আছে, এটাও একটা বোঝার এবং একটা সুযোগও বড়। আমি মনে করি যে এটা কিন্তু গণতন্ত্র বিকাশের পথে এই ব্যবস্থাটা এবং দলীয় প্রতীকের নির্বাচনে অংশ নেওয়ার এটা কিন্তু বড় সুযোগ। আজকে আমরা যে সমালোচনা করছি, 2 বছর পরে 3 বছর পরে কিন্তু এটার বরং প্রশংসাই করব। তখন বরং আমরা বলবো যে হ্যাঁ, আগে কি অবস্থা ছিল, এটা কেন আরো আগে হলো না দলীয় প্রতীকে, তখন কিন্তু আমরা ওই আলোচনা করব। আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে যে কোনো পরিবর্তন আপনাকে তো একটা রিস্ক নিয়ে করতে হবে, করে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে যেতে হবে। আগে থেকে কিন্তু আমি সব ক্ষেত্রেই জেনে ফেলবো না 100% ভালো না খারাপ, একটা প্রসেসের মধ্যে দিয়ে চেক করব, ট্রায়াল অ্যান্ড এররে যাব, ভালো হলো কি হলো না দেখবো, তারপরে ওর সঙ্গে পরিবর্তন আবার হবে, ফাইন টিউন করতে করতে পরিশুদ্ধ হতে হতে যাবে, এটাই তো নিয়ম। কিন্তু আপনি যদি পরিবর্তন নাই করি, কোনো ইনিশিয়েটিভই না নেই, টেস্টটাই যদি না করতে চাই, ভালো না খারাপ। একসঙ্গে এতগুলি পৌরসভায় না যে আমি একটা একটু যুক্ত করি, 2-4টি পৌরসভায় যাওয়া যেতে না পারতো। আমার ওইটা তো আমার মনে হয় যে possible এই যে স্থানীয় সরকারে এই যে দলীয় প্রতীক নেবে, এটা কিন্তু একটা বড় রাজনৈতিক, সব রাজনৈতিক দলগুলোর জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ আগে শুধু আপনি কেন্দ্রে বসে রাজনীতি করতেন, এখন কিন্তু কেন্দ্রের যারা নেতৃত্ব করেন তাদের কিন্তু একদম তৃণমূল পর্যায়ে যেতে হবে। সেখানে দলগুলো সংগঠিত করতে হবে, সেখানে গণতান্ত্রিকভাবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাকে কাজ করতে হবে। অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু একটা কেন্দ্রে যারা রাজনীতি করতেন তাদেরকে একদম চলে যেতে হচ্ছে তৃণমূল পর্যায় থেকে। সুতরাং তৃণমূল পর্যায় থেকে আপনি একদম কেন্দ্র পর্যায় পর্যন্ত আপনি সেইভাবে একটা গণতন্ত্রের একটা চর্চা করার সুযোগ পেলেন। অর্থাৎ এখানে আপনি কে কেমন, যেমন আজকে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে যে যেহেতু ভিপি জয়নাল আছে বলে আমার জয়নাল হাজারীকে চিন্তা করতে হচ্ছে, কিন্তু দিন যত গড়াবে দেখবেন যে এই ভিপি জয়নাল বা জয়নাল হাজারীরা আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ দলগুলো অনেক বেশি দায়বদ্ধ হচ্ছে। তৃণমূল পর্যায় থেকে মানুষ যখন দলগুলো, তারা কেউ চাইবে না যে তাদের ভাবমূর্তি নষ্ট হোক। সুতরাং এই দায়বদ্ধতার কারণে আমি মনে করি যে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর যারা নেতা কর্মী হবে বা নির্বাচিত ব্যক্তি হিসেবে যারা সামনে আসবেন, তারা অনেক
বেশি পরিচ্ছন্ন ইমেজের অধিকারী হবে। সে কিন্তু জনাব আরাফাত যেটা বললেন যে আসলে ওই যেরকম ওখানে আধিপত্য কিংবা একটা দল নিজেকে উঠিয়ে তুলে নিয়ে আসার জন্য যেরকম পক্ষ প্রতিপক্ষকে সমান সমান হতে হয়, সেক্ষেত্রে আপনি কি করে আসলে ক্লিন ইমেজ এস্টাবলিশ করা সবসময় ক্ষেত্র বিশেষে সব জায়গায় গোটা বাংলাদেশের চিত্র আমি বলিনি, হ্যাঁ, আমি কিছু কিছু এই ক্ষেত্রে বিষয়গুলো নিয়ে এটাও ফিরি, সত্য। আমি একটা বিরতি নিয়ে আসছি, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আরাফাত, আপনি বলছিলেন যে আমি বলছিলাম যে ওই জয়নাল হাজারীর ভিপি জয়নাল এরকমই যদি হয় মানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, না, এটা যদি গোটা বাংলাদেশের চিত্র হয় তাহলে তো কোনো মানে আমাদের ভবিষ্যৎ বলে কিছু না। আমি বলছি যে এন্টার বাংলাদেশে সব জায়গায় চিত্র তো এরকম নয়। আমি বলছি কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের তৃণমূলের একটা বাস্তবতা আছে। এই বাস্তবতার মধ্যে আমাদের দাঁড়িয়ে অনেক সময় পলিটিক্যাল পার্টিগুলোকে ডিসিশন নিতে হয়। তো কিন্তু আমরা এবং গোটা বাংলাদেশে আর্থসামাজিক অবস্থা, দেশটা একটা তৃতীয় বিশ্বের দেশ, এখানে দারিদ্র্যের ব্যাপারগুলি আছে এবং আমাদের ওভারঅল কালচারাল যে ব্যাপারটা, তারপর আমাদের ধরেন যেভাবে আমাদের মনোজগৎ তৈরি হয়, হ্যাঁ, সব কিছু নিয়ে যে বাস্তবতাটা, সেইখানে আপনি একবারে আপনার সবাইকে আপনি শুদ্ধ বিশুদ্ধ ওয়েস্টার্ন ডেমোক্রেসি যেমন হয় ওই জিনিসটা এখানে হবে না আশা করাটাও বোকামি। কাজে এই বাস্তবতা যেমন, সেই বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে স্ট্র্যাটেজিক্যালি আপনার পলিটিক্যাল ডিসিশন এবং অ্যাকশনগুলি নিতে হয় পলিটিক্যাল পার্টিগুলি। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়তো নমিনেশনস এরকম ডিসিশন নিতে বাধ্য হয়। বিকজ আপনার গোল যদি থাকে ইভেন্চুয়ালি আপনি ক্ষমতায় কেন যেতে চান সরকারের পরিচালনা, বিকজ আপনি আরো দেশকে এবং জাতিকে এগিয়ে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে বিজয়ী হতে হবে বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু ক্ষেত্রে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কিন্তু শুধু এরকম যদি ডিসিশন সব জায়গায় হয়ে যায় তাহলে আপনি কিছু করতে পারবেন না। যে কারণে এদেশ এই গভর্নমেন্টে আপনি যদি আওয়ামী লীগের কথা বলেন, আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে অনেকগুলি হার্ভার্ড পিএইচডি আছে, এত সুশিক্ষিত লোকজন আছে, হ্যাঁ, অনেক ইন্টেলেকচুয়াল ইকোনমিস্ট আছে, অনেকে আছে যারা ফ্রন্ট এন্ডে ব্যাক এন্ডে বিভিন্নভাবে কাজ করছে। তো একটা পলিটিক্যাল পার্টিকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সব ধরনের মানুষ প্রয়োজন হয় এবং নিতে হয় এবং কাজে লাগাতে হয়। তো সেটাই আমি বলার চেষ্টা করি। জি, মোস্তফা ফিরোজ, বিএনপি কি এই স্থানীয় সরকার নির্বাচনে আসবে? না, তারা এখনো সুনির্দিষ্ট না, করে কিছু নিশ্চয়ই বলেনি। আসবে তারা। আমার তো মনে হয় যে আপনি হান্নান স্যার কথা বলছিলেন, তাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা যে তারা কি বলে, এখন তো যেহেতু দেশব্যাপী একটা গ্রেফতার অভিযানে অনেকেই তাদের নেতাকর্মীরা অ্যারেস্ট হয়েছে, তারা মনে করছে যে স্থানীয় নির্বাচনে সরকার একটা সুবিধা পাওয়ার জন্য এই ধরনের সারা দেশে ধরপাকড় করছে। সুতরাং ওই জায়গাটা যদি নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে যদি তাদেরকে আশ্বস্ত করা হয় তাহলে নিশ্চয়ই তারা নির্বাচন করবে। আপনার মনে আছে নিশ্চয়ই 5 জানুয়ারি নির্বাচন বর্জন প্রতিহতর পরেও কিন্তু তারা উপজেলা সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে গেছে, উপজেলা নির্বাচন গেছে, সিটি কর্পোরেশন নির্বাচন গেছে। সুতরাং মানে তাদের এই অবস্থা থেকে বের হয়ে আসার ফলাফল পেয়েছে। হ্যাঁ, এই অবস্থা থেকে বের হয়ে আসার কিন্তু একমাত্রই পথ হচ্ছে যত যেই পরিস্থিতি থাক না কেন এবং তারা যত বিরোধিতাই করুক না কেন মুখে, আলটিমেটলি হচ্ছে নির্বাচনেই তাদেরকে আসতে হবে এবং তারা নিশ্চয়ই আসবে। কিন্তু তারা হয়তো বার্গেন করছে সরকার যাতে লেভেল প্লেইং ফিল্ড, সেটা কি আসলে থাকবে শেষ পর্যন্ত? সেটা তো প্রশাসন, সেটাই তো নির্বাচন কমিশন সেই প্রক্রিয়াগুলো সেই আশ্বস্ত করার। নির্বাচন কমিশন প্রশাসনের সঙ্গে বিভিন্ন স্তরে কথাবার্তা বলে তাদেরকে আশ্বস্ত করবে যাতে সেই পরিস্থিতি যাতে তারা মধ্যে না পড়ে। জনাব আরাফাত, শুধু গতকালের হিসেবে যদি ধরি, আমরা দেখেছি যে বিএনপির বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে, একেবারেই মানে জেলা পর্যায়ের নেতা, হ্যাঁ, প্রতিদিনই এরকম কিন্তু তারা গ্রেফতার হচ্ছে। ফলে এই যে আসন্ন নির্বাচনে সেই তাদের কি লেভেল প্লেইং ফিল্ড থাকবে তাদের জন্য সমান? না, থাকবে না। সেক্ষেত্রে এটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার থাকবে না। এবং বাংলাদেশের মতন দেশগুলোতে, স্পেশালি বাংলাদেশে যদি আপনি হিস্টোরিক্যালি দেখেন, বাংলাদেশে কখনোই লেভেল প্লেইং গ্রাউন্ড ছিল না, এখনো থাকবে না এবং খুব নিকট অতীতে আমি দেখতে পাচ্ছি না যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতন লেভেল প্লেইং গ্রাউন্ড আসলে এখানে থাকবে। ওইটা হবে না। বাট যতটুকু থাকবে এটাকে সর্বোচ্চ সদ্ব্যবহার করে যারাই বিরোধী দলের রাজনীতি করবে তাদের চেষ্টা করতে হবে ইলেকশনে এসে ভালো করার। এটাই হচ্ছে বাস্তবতা। যদি আমি নিশ্চিত পরাজয় জেনে আমি কি করে, আমি যদি জানি আমার জন্য ওখানে পরাজয়ের ফাঁদ রাখা হয়েছে, তারপরে আমি সেই দৌড়ে কি করে অংশ নেই? আপনি যেটা বললেন এটা যদি সত্যি হয় তাহলে সেই দৌড়ে কারো অংশ নেওয়া উচিত না। বাট আপনি যেটা বলছেন গ্রেফতার করা হচ্ছে, এটা মানে তো ওটা না। নেতাদের গ্রেফতার করা হচ্ছে মানে নিশ্চিত পরাজয় তা তো নয়। বাংলাদেশে সারা জীবন পলিটিক্সে বিরোধী দলের নেতা কর্মীরা গ্রেফতার হয়েছে কিন্তু সারা জীবন হেরে আসেনি, তারপরও জিতেছে, এরকম নজির আছে। যে কারণে বলছি যে এই কয়েকজন নেতাকে গ্রেফতার অর্থ যদি এটা ইন্টারপ্রিটেশন এই দাঁড়ায় যে আমি নিশ্চিত পরাজিত হব, তাহলে এটা আপনার সাথে আমি এগ্রি করি না।
বাট অ্যাট দ্য সেম টাইম হাইপোথেটিক্যালি আপনি যেটা বলছেন, বিভিন্ন কারণে যদি আমি নিশ্চিত হয়ে পরাজিত হবই, তাহলে কেউ যাওয়ার কোনো মানে আছে বলে আমি মনে করি না। বাট আজকে এখনকার বাস্তবতা যেটা, তাতে আমি মনে করি না এই কতগুলো গ্রেফতারকে কেন্দ্র করে কোনো দলের ভেবে নেওয়া উচিত যে আমি নিশ্চিতভাবে পরাজিত হবই, এটাও আমি মনে করি না। তা আপনি যে তবে আপনার বলছিলেন- গ্রেফতারের বিষয়ে একটা কথা বলি, গ্রেফতারের ব্যাপারটা আপনি কিন্তু একতরফা হবে সরকারের উপরে দোষ দিতে পারবেন না। ওই অর্থে যে সরকার ইলেকশনকে সামনে রেখে একটা সুবিধা নেওয়ার জন্য করছে এবং বিএনপিকে বিপদে ফেলার জন্য, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। এটা হতেও পারে, কিন্তু একতরফাভাবে বলা যাবে না, আবার নাও হতে পারে। কোন অর্থে? বিএনপিও নিকট অতীতে যে রাজনীতিটা করেছে, একটা হচ্ছে তার নিজের এই যে পেট্রোল বোমার যে রাজনীতি, মানুষ পুড়িয়ে মারার রাজনীতি, দ্বিতীয়ত তার সাথে যে মানে আপনার একেবারে ক্লোজ একটা সম্পর্ক জামাতের এবং যুদ্ধাপরাধীদের, তাদের সাথে মিলেমিশে তার যে ভেরি রিসেন্টলি যেগুলো প্রুভেন, অলমোস্ট সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সে যে প্রুভেন যে তাদের যে নাশকতার যে পরিকল্পনার রাজনীতি, সেটার সাথে বিএনপি বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট আছে, এগুলো প্রমাণ পাওয়া যাচ্ছে। তার ভিত্তিতে অনেকে গ্রেফতার করা হচ্ছে জেনুইন কারণে, অন্য কোনো কারণে না। তো সেটারও তো একটা মানে আপনার গ্রহণযোগ্যতা আছে, জি, কাজে কিন্তু এটা একতরফা বলা যাবে না। আপনি শুরুতে যেটি বলছিলেন যে আসলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, তাহলে এই কথাটি আপনি কিসের কখনোই থাকবেন, থাকেনি বাংলাদেশে। কেন থাকবে না? বিকজ ইট ইজ বাংলাদেশের ডেমোক্রেসি এবং আমাদের আর্থসামাজিক অবস্থা, আমাদের কালচারাল আপব্রিঙ্গিং অফ আওয়ার পিপল, আমাদের ইনস্টিটিউশনগুলি ডেমোক্রেসির, আমরা ডেমোক্রেসির চর্চার যে প্রক্রিয়ার যে ফেজে আমরা এই মুহূর্তে আছি, এখানে 100% লেভেল প্লেইং গ্রাউন্ড যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে, এটা বাংলাদেশে থাকবে না। এটা বিএনপি ক্ষমতায় থাকলেও থাকতো না, যে নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে বিরোধী দল থেকে, সেটাও ছিল না। কাজে ওইটা এক্সপেক্ট করাটাই আমি মনে করি না যে খুব, তাহলে কি আসলে এই বাস্তবতাই মেনে নিতে হবে? বাট একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে লেভেল প্লেইং গ্রাউন্ডের একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে আনতে হবে। সেই অ্যাকসেপ্টেবল গ্রাউন্ড কি আসলে থাকবে? না, আমরা গাজীপুরের নির্বাচনের কথা মনে আছে, এরকম আমরা কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন এরকম বেশ কিছু নির্বাচনের কথা বলতে পারবো যে যেই সিটি কর্পোরেশন নির্বাচনগুলি হয়েছে, এই নির্বাচনগুলি হয়ে যাওয়ার পরে যে নির্বাচনগুলি হয়েছে, 3টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু আমরা পেশি শক্তির অনেক বেশি প্রয়োগ দেখেছি। কোন 3টির কথা বলছেন? গাজীপুরের কথা স্পেশালি আমি বলছি। গাজীপুরে তো বিএনপি জিতলো। না, গাজীপুরে তো বিএনপি ঢাকা জিতলো। চট্টগ্রামের কথা বলছেন? ঢাকা দুইটা এবং আপনি মিক্স করে ফেলছেন, আপনাকে আমি বলি, আমি ক্লারিফাই করে সুলতানকে। দেখেন, গাজীপুরে বিএনপি জিতেছে, হ্যাঁ, রাজশাহীতে বিএনপি জিতেছে, বরিশালে বিএনপি জিতেছে। না, গাজীপুরের নির্বাচনটা পরে হয়েছিল। না, গাজীপুরটা পরে হয়েছে, বাট ওতে বিএনপি জিতেছে। নির্বাচনের কিন্তু আমরা দেখেছিলাম যে প্রার্থীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল, পরে আবার আপনি দেখেন সিলেটে গাজীপুরের প্রার্থীকেও আওয়ামী লীগ সেটা পরে যে প্রার্থীকে না, যে মেয়র হয়েছে তাকে পরবর্তীতে আটক করা হয়েছে, তার এগেইনস্টে মামলা করা হয়েছে, বিকজ বিএনপির যে নাশকতার আন্দোলন তার সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এখন আপনি যদি সিলেট গাজীপুর জেলা, ধরেন, রাজশাহী ধরেন, এরকম বেশ কয়েকটা 4টা না 6টা সিটি কর্পোরেশন আছে যেখানে মেয়র নির্বাচিত হওয়ার পরে তাদেরকে আসলে বরখাস্ত করা হয়েছে। না না, এতগুলি না, হ্যাঁ, 6টি সিটি সবগুলো কর্পোরেশন বরখাস্ত হয়েছে। হ্যাঁ, এখন আর শিওর অ্যাবাউট ইট? অল 6 অফ দেম। 13টি সিটি কর্পোরেশনের মধ্যে 6টিতে, এবং এরা সবাই বিএনপি সমর্থিত। 4টি, মানে এখন তো এর মধ্যে মানে চট্টগ্রাম এবং ঢাকা দুটি হচ্ছে সরকার সমর্থিত, এবং বাকি থাকে আর হলো 4টি। সেই 4টিতে 4 জনকে, রাইট, আমি 6 জন, আই ওয়াজ আ বিট সারপ্রাইজ। হ্যাঁ, বরখাস্ত করা হয়েছে, সেটাও তো না না, আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে আমরা একটু চেক করব। বাট ওয়েদার এটা 6 আর 4, ঠিক আছে, ধরেন এটা পুট ইট অ্যাসাইড, বরখাস্ত করার কারণ তো দেখানো হয়েছে স্পেসিফিকলি। আপনি মেয়র হওয়ার পরে দ্যাট ডাজ নট গিভ ইউ দ্য রাইট আপনি নাশকতার সাথে ইনভলভ থাকবেন, পেট্রোল বোমাতে মানুষকে পুরানোর সাথে আপনি সংযোগ থাকবে, এগুলো থাকলে তো তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেই হবে। এই ফ্রি রাইট তো আপনাকে মেয়র হল নিঃসন্দেহে সেই ফ্রি রাইট নাই, কিন্তু যখন শুধুমাত্র বিএনপি সমর্থিত প্রার্থীদের ক্ষেত্রে তো নাশকতা তো বিএনপি করছে। আওয়ামী লীগ কি আগুন দিয়ে পুড়িয়ে মারছে নাকি? আন্দোলন তো বিএনপি নেত্রী ডেকেছে, তারাই তো পেট্রোল বোমা মারছে, তাদের যারা মেয়র তারা তো তাদের স্থানীয় নেতা, এবং এই নেতাদেরকে দিয়ে তো তারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে, যেগুলো তো প্রমাণও পাওয়া যাচ্ছে। আপনার যে প্রশ্নটা ছিল লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে, এটা ঠিক। এখনকার যেই রাজনৈতিক আমি পরিস্থিতি, উত্তরটা আপনার, আমি একটা বিরতি থেকে আসি, একটা নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মোস্তফা ফিরোজ, আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছিলাম। আসলে এই ফিল্ডের এখনকার রাজনৈতিক বাস্তবতায় এটাই সত্য, যেটি মানে সহজ সরল স্বীকারোক্তি, হ্যাঁ, যে এটা এখন সম্ভব না, কারণ স্বাভাবিকভাবেই এখন সরকার রাজনীতি সবকিছু মিলে হলো
চেটিয়াভাবে হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে। সুতরাং সরকার একদিকে যাবে, আবার এইদিকে একদম লেভেল প্লেইং ফিল্ড, এটা তো এমনি নর্মাল দলীয় যখন নাকি ব্যবস্থায় থাকে তখন কিন্তু আসলে ওইভাবে আমরা হয়তো লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, কিন্তু এটা কখনোই সমান্তরাল থাকে না এবং হয়ও নি। এটাই হলো বাস্তবতা। এখন এই বাস্তবতা আপনি কি করবেন? আপনি কি এই বাস্তবতা মেনে কি আপনি নিজে ঘরে বসে থাকবেন, নির্বাচন বর্জন করবেন? সেটা না। আপনার আলটিমেটলি দায়বদ্ধতা হচ্ছে জনগণের কাছে। আপনি জনগণের কাছে যাবেন, জনগণকে সংগঠিত করবেন, আপনি দলকে সংগঠিত করবেন এবং আপনি নির্বাচনে যাবেন। নির্বাচনে যাওয়ার মধ্য দিয়ে আচ্ছা, গাজীপুর নির্বাচন থেকে শুরু করে সব জায়গায় তখন কি লেভেল প্লেইং ফিল্ড ছিল না? কারণ তখন বলা হচ্ছিল যে সরকার এমন উন্নয়নের জোয়ারে তারা জেতার জন্য এই কাজগুলো করছে, তাহলে ওই অর্থে তো লেভেল প্লেইং ফিল্ড ছিল না। তাহলে সুতরাং যেই পরিস্থিতি থাক না কেন, অপোজিশন মানেই অপোজিশন, আপনি অলওয়েজ একটা বিপাকে থাকবেন। সেই বিপাক থেকে আপনি যে ভালো অবস্থানে যাওয়ার জন্য জনগণকে আপনি সংগঠিত করবেন। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে আপনি জনগণের পাশে থাকা এবং জনগণকে সংগঠিত করে প্রতিকূল অবস্থাটাকে অনুকূলে আনবেন আপনি, সেই সংগ্রামটা আপনাকে করতে হবে। এটা একটা রাজনৈতিক লড়াই, এটা আপনার দলের ক্ষমতায় আসার জন্য না, এটা গণতন্ত্র বিকাশের জন্য, মানুষের কি বলে অধিকারের জন্য আপনি রাজনৈতিক দল হিসেবে এটা হলো আপনার দায়িত্ব। ঠিক আছে, লেভেল প্লেইং ফিল্ড সেই অর্থে হয়তো আপনারা বলছেন যে থাকে না, কিন্তু মানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা সব সময় দেখি একটা অন্তত প্রচেষ্টা রাখা, যেটি গতকাল আপনি বলছেন মিনিমাম অর্থে আছে কিনা, সেটা আছে এবং অতটুকু বিশ্বাস আপনার রাখতে হবে এবং অতটুকু বিএনপিও বিশ্বাস রাখছে বলেই তারা বারেবার নির্বাচনে আসছে, আমি যেটা মনে করি। আপনাকে একটা ইনফরমেশন দেই, হচ্ছে আপনি ওই 6টি না 4টি সিটি কর্পোরেশনের নির্বাচন মানে হয়েছে। যাই হোক, আমরা সবাই কারেক্টেড হইলাম এবং দর্শকরাও জানলো যে 4টি সিটি কর্পোরেশন নির্বাচন এবং 4টি আসলে বিএনপি সমর্থিত। হ্যাঁ, দীপু ভাই 4টির কথা বলছিলেন। আমি তো যাই হোক, এখন 4টি বা যাই হোক, আমিও যেটা বলছিলাম যে যেটা হয় যে এই কোয়েশ্চেনগুলি আপনি কিভাবে মানে ডিল করবেন, যে এটি সত্যি যে তারা বিএনপির মেয়র ছিলেন এবং তাদেরকে বরখাস্ত করা হয়েছে, এতটুকু বললে মনে হয় যে গভর্নমেন্ট তো তাহলে বিএনপির মেয়রদের বিরোধী দল থেকে নির্বাচিত হয়ে লাভ কি হচ্ছে, বরখাস্ত করে দিচ্ছে। আবার এই বাস্তবতা তো এখানে আছে, তারা বিএনপির তো বিভিন্ন পর্যায়ের নেতা, স্থানীয় সেই পর্যায়ের নেতা, এবং বিএনপি যখন পুরো দেশ জুড়ে একটা আন্দোলনের ডাক দিচ্ছে, করতে যাচ্ছে, এবং সেই আন্দোলনের চেহারা রূপ কি এটা তো দেশের মানুষ দেখেছে, পেট্রোল বোমা এবং মানুষ পুরানো, এবং সেই সব নাশকতা এবং সহিংসতার সাথে, এবং আমি যেটাকে সন্ত্রাস বলি সরাসরি, কারণ সাধারণ মানুষকে টার্গেট করে যে নাশকতা, তার সাথে যদি এই মানুষগুলো যারা মেয়র পাবলিক অফিসে বসে আসলে দলীয় সাংগঠনিক কাজ করার স্বার্থে এই নাশকতার সাথে তাদের ইনভলভমেন্ট, এগুলো যদি পাওয়া যায়, তখন আপনি কি করবেন তাদেরকে? তখন তো লিগ্যাল অ্যাকশন নিতে হবে। গভর্নমেন্ট ওভার লিগ্যাল অ্যাকশন নিয়েছে। এখন এখানে আমাকে দেখতে হবে গভর্নমেন্টের অ্যাকশনগুলি কি পলিটিক্যালি মোটিভেটেড, তাকে বরখাস্ত করার জন্য বরখাস্ত যেহেতু সে বিএনপির, নাকি জেনুইনলি তার আসলেই নাশকতার সাথে সংশ্লিষ্টতা ছিল বলে গভর্নমেন্ট কনস্টিটিউশনাল লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে জেনুইন অ্যাকশন নিয়েছে, তাই করেছে। সেই জিনিসটা আমরা যেই অর্থে বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড সব সময় থাকে না, কোনোদিনও ছিল না, ঠিক সেই অর্থেই যদি বলি যে আসলে সরকার উদ্দেশ্যমূলকভাবেই তাদেরকে এটি করেছে, তাদেরকে অকার্যকর করেছে, এটা তো একটা ধারণা প্রসূত কথা না? আপনারটাও তো ধারণা প্রসূত কথা না, আমি এই জন্য তো দুটো ধারণাই দিচ্ছি, আমি কিন্তু কোনোটাই সার্টেন বলছি না, আমি বলছি দুটো বাস্তবতার চিত্র তুলে ধরেছি। আমি বলছি বাস্তবতা একটা যেমন আছে যে হ্যাঁ তারা বিএনপির পক্ষের মেয়র ছিল, তাদেরকে বরখাস্ত করেছে, এটা হচ্ছে খণ্ডিত চিত্র। আমি আবার পূর্ণাঙ্গ চিত্র দিলাম যে বিএনপির যে নাশকতার যে আন্দোলনটা তো দেখা মানুষের, এটা তো ধারণা না, এবং তার সাথে তাদের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী সংশ্লিষ্টতা বিভিন্ন পর্যায়ে পাওয়া গেছে, এটাও তো আমরা জানি। এখন আমি বলছি দেখার বিষয় যেটি এই মেয়র যাদেরকে বরখাস্ত করা হয়েছে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে করেছে, সেটা গভর্নমেন্ট তো সেটাই দাবি করছে। এখন আপনারা যারা সাংবাদিক আছেন, ইনভেস্টিগেট করেন, ফাইন্ড আউট কর, সঠিক তথ্যটা তুলে ধরেন, আমরাও দেখতে পারি। না কেন চাপিয়ে দেব? আমি তো আপনাকে একটু ছোট করে বলি, যদি সুযোগ দেন, এই যে সাংবাদিকদের উপর না চাপাই দিয়ে আমি নিজে একটা দায়িত্ব নিয়ে বসেছিলাম কিছুদিন আগে। এই প্রত্যেকটা টক শোতে আসে আর বলে যে বাংলাদেশে একটার পর একটা হত্যাকাণ্ড হচ্ছে, কোনো বিচার হচ্ছে না, কাউকে ধরছে না, কিছু করছে না। তখন আমি ফাইনালি ইনভেস্টিগেট করে খোঁজা শুরু করলাম যে আসলে দেখি তো ঘটনাটা কি, কজন গ্রেফতার হয়েছে, কি হচ্ছে, পুরো একটা 3 সপ্তাহ ধরে ঘেটে ঘুটে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে একটা বের করলাম যে না, প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু প্রগ্রেস আছে। তারপরে এটা আমি বিভিন্ন সাংবাদিক বন্ধুদের পাঠিয়েছি, কেউ একটা পাঠিয়েছি বিভিন্ন জায়গায়, আপনাকে মনে হয় পাঠিয়েছি, বিভিন্ন জায়গায় ফেসবুকে দিয়েছে। সত্য জিনিসটা তুলে ধরার চেষ্টা, এটার জন্য একটু খাটতে হবে, একটু সময় দিতে হবে, একটু এনার্জি যাবে, বাট এখানে কারো পক্ষে বিপক্ষে না, জনগণের রাইট আছে, অডিয়েন্সের রাইট আছে,
সত্য জিনিসটা জানা, ওই জিনিসটার জন্য আমাদের একটু ঘাম ঝরাতে হবে, এতটুকুই। জি মোস্তফা ফিরোজ, এই নির্বাচনে জামায়াতের কি হবে? না, জামাত নিয়ে আপনি এত চিন্তিত কেন? জামাত নিয়ে তো কেউ চিন্তিত না, কারণ জামাতে তো রাজনীতি করার অধিকার বহু আগেই তার হারিয়েছে। হারানোর পর এই জামাতকে আবার পুনর্বাসিত করার মধ্য দিয়ে পুরো রাজনীতি, আজকে যে আমরা এই যে টোটাল এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া, তারপরে রাজনীতি যেই কলুষিত হওয়া, সব কিছুর পেছনে তো হলো এই জামাতকে আমরা যে স্বাধীনতার পরপর বর্জন করতে পারলাম না এবং চিরতরে নিষিদ্ধ করতে পারলাম না, একেবারে এই অধ্যায়টা যে আমরা শেষ করতে পারলাম না, তার খেসারত তো এখন আমরা দিচ্ছি। যার কারণে আজকে আমাদের গণতন্ত্রের জন্য কথা বলা হচ্ছে, বলতে হচ্ছে, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হচ্ছে। আমাদের তো এই মানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করার কথা না। আমরা গণতন্ত্র, একটা উন্নত গণতন্ত্রের দেশে বসবাস করার কথা, এবং সেই গণতন্ত্র আমরা আমেরিকা না ইউরোপকে ছাড়িয়ে যাব তা নিয়ে আমাদের আলোচনা করার কথা ছিল। আজকে আমাদেরকে দেখেন অনেক পিছনে যে আমাদেরকে এখন ফাইট করতে হচ্ছে, বিকজ আমরা স্বাধীনতার পর থেকে যেই পরাজিত শক্তি, যেই শক্তি একেবারেই রাজনীতি করার অধিকার না, সেই শক্তিকে আমরা আবার রাজনীতিতে পুনর্বাসিত করলাম। পুনর্বাসিত করার মধ্যে দিয়ে তার সাথে পেশি শক্তি মিলে কিন্তু আমরা একটা স্রেফ বুরুন্ডি, রুয়ান্ডা যেই পরিস্থিতি, অনেকটা সেই পরিস্থিতি থেকে যে আমাদেরকে এখন আবার সামনে এগিয়ে যেতে হচ্ছে। আগামী নির্বাচনে বিএনপি কি জামায়াতের সঙ্গে, এই নির্বাচনে, স্থানীয় সরকার পৌর নির্বাচনে বিএনপি কি জামায়াতের সঙ্গে জোটগতভাবে আসলে নির্বাচন করবে কিনা, করাটা সঙ্গত হবে কিনা? এখন তারা তাদের অস্তিত্ব রাখার জন্য এখন পর্যন্ত তাদের বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মোস্তফা ফিরোজ, আমরা গতকাল দেখেছি যে বাংলাদেশ ব্যাংক থেকে জামায়াতের যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান আছে সেগুলিকে নজরদারিতে আনা হয়েছে, এরকম একটা সার্কুলার গতকাল তারা দিয়েছে। এখন আগামী নির্বাচনে বিএনপি, আপনি জানেন তো বিএনপি জামায়াতের জোট আছে, তারা কি জোটবদ্ধভাবে এই পৌর নির্বাচনে অংশ নেবে কিনা, আপনার বিশ্লেষণে কি বলে? জোটবদ্ধভাবে নেয়ার এখন যে রাজনৈতিক কৌশল, সেই হিসাবে তো সেটাই হওয়ার কথা আর কি, মানে জোটবদ্ধই হওয়ার কথা আর কি। তবে যদি রাজনৈতিক শুভবুদ্ধির উদয় হয়, আমার ধারণা যে বিএনপির উচিত হবে জামাতকে বর্জন করা এবং গণতান্ত্রিক ধারায় বিএনপি রাজনীতি করা উচিত। আর বাংলাদেশ ব্যাংকের যে এটা কথা বলেন, এটা তো আপনার এই রাজনৈতিক শক্তির উত্থান, এটাকে এর ডালপালাগুলি যদি না কাটা হয়, এই কাজগুলো তো অনেক আগে, এটা খুব দুঃখজনকভাবে আমরা কিন্তু গত বহু দিন থেকে বলছি যে জামাতকে তার যে সমস্ত ডালপালা আছে, যে অর্থনৈতিক ভিত্তিগুলো আছে, সেইগুলোকে আপনাকে শেষ করতে হবে। আপনি শুধু মানে কি বলে দলগতভাবে পারবেন না। আপনি এই শক্তিগুলি যদি থাকে, তাহলে এর থেকে কিন্তু আবার বিকশিত হবে আর কি। এরকম হরর সিনেমা দেখেন, একদম শেষ পর্যায়ে দেখবেন যে আবার একটা উদ্ভব হচ্ছে আর কি, সেরকমই কিন্তু উদ্ভব হতেই থাকবে আর কি। সুতরাং এই ডালপালাগুলো কাটা দরকার। আর যদি বেগম খালেদা জিয়া নতুন করে এসছেন দেশে, অবশ্যই এটা খুব আমরা মনে করি যে প্রত্যাশা আর কি, নাগরিক হিসেবে প্রত্যাশা যে নতুন ধারায় রাজনীতি করবেন, অন্তত জামাতের সংস্রব ছেড়ে বিএনপির মতন করে যদি তার দলে যদি মানে এগোয় দল, তাহলে আমি মনে করি যে আরো ভালো হবে আমাদের গণতন্ত্রের জন্য। প্রত্যাশা কি পূরণ হবে? আমি জানি না, বাট ওনার সাথে আমিও প্রত্যাশা করতে চাই, বাট খুবই ডিফিকাল্ট। কারণ বিএনপির মধ্যে আমি যেটা মনে করি, আজকের যে বিএনপির মধ্যে প্রগতিশীল চেতনা যতগুলি মানুষ ছিল, তারা কিন্তু বিভিন্ন কারণে জামাতের প্রভাবে তারা আর নাই, সাইডলাইন হতে হতে বের হয়ে চলে গেছে, অথবা একবারে কর্নার হয়ে আছে। এই মুহূর্তে বিএনপির ডিসিশন মেকিং এ যারা আছেন একবারে সর্বোচ্চ নেতৃত্বে, তাদের চিন্তা ভাবনাগুলিও জামাত টাইপের হয়ে গেছে। বিএনপি একটা হার্ডকোর রাইটিস্ট পলিটিক্যাল পার্টি। বিএনপি না, আমি আবার একটু কারেক্ট করি, বিএনপি নেতৃত্ব। বিএনপি কিন্তু অন্য জিনিস। এই যে বাংলাদেশের ধরেন 30-32% মানুষ যারা বিএনপি সমর্থক, সেটাও তো বিএনপি। এই মানুষগুলি তো জামাতপন্থী না, এই মানুষগুলি তো বাংলাদেশ বিরোধী না। বিএনপির যে পক্ষের বিভিন্ন মানে আপনার প্রফেশনাল ক্রস সেকশনসের মানুষ আছে, কালচারাল অঙ্গনে যারা আছে, এরা তো বাংলাদেশের মানুষ। তো এটাকে যদি বলেন, ওই অর্থে বিএনপি বাংলাদেশ কেন্দ্রিক একটি রাজনৈতিক দল। কিন্তু বিএনপির নেতৃত্ব যারা ডিসিশন নিচ্ছে, তাদের ডিসিশনগুলি জামাত দ্বারা ইনফ্লুয়েন্সড এবং জামাত কেন্দ্রিক একটা হার্ডকোর রাইট উইং পলিটিক্যাল পার্টি হয়ে দাঁড়িয়ে গেছে। যে কারণে বিএনপি প্রথমবারের মতন দেখলাম, বিএনপিকে তো এর আগে আমরা সরকার বিরোধী আন্দোলনে দেখেছি, কিন্তু এই প্রথমবারের মতন সন্ত্রাসী টাইপের আন্দোলন, সাধারণ মানুষকে টার্গেট করে যে মানে আপনার হত্যাকাণ্ড, এগুলো হচ্ছে জামাত টাইপের রেজিমেন্টাল পলিটিক্যাল পার্টিগুলো এই ধরনের কাজ করে। সেই ধরনের মানে চরিত্র বিএনপির মধ্যে একটু একটু করে ঢুকে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।
তা আমি আমি মনে করি একটু যোগ করি, গতকাল সেক্টরস কমান্ডার্স ফোরাম সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বলছেন যে যেহেতু সালাউদ্দিন কাদের চৌধুরীর বিএনপি স্থায়ী কমিটির সদস্য হিসেবে তার ফাঁসির দণ্ড হয়েছে, ফলে বিএনপিকেও তারা আসলে যুদ্ধাপরাধীর দল বলার চেষ্টা করছে বা বলছে, ফলে বিষয়টা আসলে এটা একটা চাপ। এটা ধরেন আমরা যে এইগুলি বলছি, মানে আমরা বিভিন্ন সরকারের যখন সমালোচনা করি, সরকারের ধ্বংসের জন্য না, আওয়ামী লীগ ধ্বংসের জন্য না, এটা একটা চাপ তৈরি করা যে আপনি এই কাজগুলি করেন, ঠিক আছে। এইটাও সেক্টর ফোরাম যেটি বলছে, আমরাও যে কথাগুলি বলছি, এটাও একটা, আমরা চাই যে গণতান্ত্রিক রাজনীতির বিকাশ হোক। সুতরাং গণতান্ত্রিক রাজনীতির বিকাশের স্বার্থে এই যেই কাজগুলো বা যে কর্মকাণ্ডগুলো, এই যে পেট্রোল বোমার কথা বললেন, তারপরে জামাতের সাথে সংস্রবের কথা বললেন, তার থেকে মুক্ত থাকুক। তার থেকে মুক্ত থাকলে কিন্তু কি হবে? বিএনপি তো মনে করেন আমাদের তাকে দুর্বল গণতন্ত্রেরই তো করার ভালো জন্য হবে। জোট ভাঙার চেষ্টা হচ্ছে। বিএনপির এই মনে করাগুলো তো ভুল, এবং এই ভুলটা বারে বার প্রমাণিত হয়েছে, কিন্তু তারা তো এই ভুল থেকে বের হয়ে আসতে পারছে না। আপনাকে একটা মজার কথা বলি, আমি কিছুদিন আগে ডিপ্লোম্যাটিক কমিটির একজন ওয়ান অফ দ্য মানে ওয়েস্টার্ন কান্ট্রি একজন অ্যাম্বাসাডারের সাথে কথা হচ্ছিল। আমি তাকে বলছিলাম যে দেখুন, বিভিন্নভাবে প্রমাণ পাওয়া গেছে যে এইসব মানে বিদেশি হত্যাকাণ্ড, এই ধরনের ব্যাপারগুলোর সাথে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, হার্ড এভিডেন্স পাওয়া যাচ্ছে। উনি বলছেন কিন্তু এইটা করে, এবং যারা এখানে সুযোগ নিতে চায়, যারা জঙ্গিবাদী গোষ্ঠী, তাদেরকে যদি সুযোগ করা যায়, একটা যদি পানি ঘোলা করা হয়, এর অস্থিতিশীল করা হয়, তার তো বিএনপি তো একটা মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি, তারও তো লাভ নাই। আমি বললাম আপনার সাথে একমত আমি, আসলেই বিএনপির লাভ নাই, কিন্তু বিএনপি তো সেটা বুঝছে না। বিএনপি তার নিজেরও ক্ষতি হয় ইন দ্য লং রানে, দেশের ক্ষতির সাথে সাথে এই কাজগুলি তো সে বারে বার করছে জামাত দ্বারা প্রভাবিত। এটাই তো আনফরচুনেট পার্ট। কিন্তু অনেকে বলে, কিংবা বিএনপির নেতারাও বলে, আওয়ামী লীগ যখন চায় জামায়াতকে বিএনপি থেকে আলাদা করতে, কিংবা তাদেরকে বলে যে আপনারা জামায়াতকে ছাড়ুন, তখন তাদের সন্দেহটা আরো বেশি ঘনীভূত হয়। কারণ এটাও বোকামি। আপনাকে আমি সিম্পলি আজকে বলে দিয়ে যাই, আওয়ামী লীগ জামাতকে যদি নিতেও চায়, জামাতকে নিয়ে হজম করতে পারবে না, কারণ আওয়ামী লীগ কখনোই আর জামায়াতকে নিবে না, প্রশ্নই আসে না। আপনাকে আমি বলি, এটা একটা এত শিশুতোষ চিন্তা যদি কেউ করে থাকে যে বিএনপি জামাতকে ছেড়ে দিলে আওয়ামী লীগ নেবে। আওয়ামী লীগের জন্য একটা সুইসাইডাল হবে। আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ কি শুধু তার ডিসিশন মেকার এবং প্রেসিডিয়াম তা তো না। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, সাপোর্টার, সিম্পাথাইজার, আওয়ামী লীগের যে সমর্থক, তাদের 80% আওয়ামী লীগে ভোট দিবে না জামাতকে যদি নেয়, তারাই দিবে না। কারণ এই সিম্প্যাথি, সাপোর্ট আওয়ামী লীগের হার্ডকোর সাপোর্ট, এটা তো আওয়ামী লীগকে করে একটি আদর্শের জন্য। ওই জায়গায় গেলে তো সম্ভব আমি না। একটা উদাহরণ দিতে পারি, খেলাফত মজলিসের সাথে যখন নাকি তার বাসায় যখন নাকি মরহুম আব্দুল জলিল গিয়েছিলেন 96 সালে, তার প্রতিক্রিয়া কিন্তু সবচেয়ে শার্প রিয়াকশন হয়েছিল কিন্তু এতে। আপনি এমনকি আমি আরেকটু মনে করে দিই আপনাকে, এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদির রায় কার্যকরণ নিয়ে যে ক্ষমা প্রার্থনা নিয়ে যে একটা দুপুরের দিকে যে নাটকীয়তার সৃষ্টি হয়েছিল, এতে কিন্তু আওয়ামী লীগের ভিতরে অনেক প্রতিক্রিয়া হয়েছিল। না, আমি তো নাগরিক হিসেবে আমার মধ্যে প্রতিক্রিয়া হচ্ছিল, আমারও মনে হচ্ছিল কি যে এই যে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে কি এটা কোনো অ্যারেঞ্জমেন্ট কিনা, এরকম কিন্তু একটা দোদুল্যমনতায় আমিও ভুগছিলাম। এটা নিয়ে আমি একটু শেয়ার করতে চাই। আমার কিন্তু সময় খুব অল্প, জামাতের সাথে আওয়ামী লীগের মিলবে না, এটাই হলো বাস্তব। এটা আওয়ামী লীগ জামায়াতকে ছাড়বে, বিএনপি না, তারা ছাড়বে না। এখন যেহেতু তারা একটা সংকটের মুখে আছে, সুতরাং জামাত কখনো বিএনপি থেকে বিচ্ছিন্ন হতে চাইবে না। জামাত একটা বিএনপির একটা দেখেন, এটা একটা বড় হিস্টোরিক্যাল পলিটিক্যাল অ্যানালিসিস আছে। আপনি যে ছাড়বে কি ছাড়বে না, এইটা নিয়ে আপনার 1 ঘন্টা আলোচনা লাগবে, এবং এটা আমি করতে পারবো। এটা আপনার 71-এ যেতে হবে, 70-এর নির্বাচন আনতে হবে, আর অনেকগুলি রেফারেন্স এবং অনেকগুলি আপনার এখানে ফাইন্ডিংস বিভিন্ন রিসার্চে আনতে হবে, তাহলে অ্যানালিসিস দাঁড় করানো যাবে। ছাড়তে পারবেন এবং কেন পারবে না, আই উইল টেল ইউ ওয়াই, দেয়ার ইজ আ রিজন। এটা এখন আমি এই বিস্তার আলোচনায় যাব না। আপনার ওই ক্ষমা প্রার্থনার বিষয় নিয়ে ছোট্ট করে বলি। আইনমন্ত্রী সাহেবের সাথে আমার কথা বলার একটা সুযোগ হয়েছিল, এই জিনিসটা বোঝার চেষ্টা করেছি। অনেকে বিভিন্ন ধরনের অজুহাত তুলছে যে কেন লয়ারকে যেতে দিল না ভিতরে, তাহলে মার্সি পিটিশনের জন্য লয়ার লাগে না, কনভেনশনাল এটা হয় না। সব যখন শেষ হয়ে যায় তারপরে মার্সি পিটিশনের ব্যাপারটা, এবং যে কনভিক্ট সে নিজে এই মার্সি পিটিশনটা করে, এটার জন্য লয়ারের কাজ শেষ বাই দেন, এবং সে জেলারকে দেয়, জেলার পাঠায় থ্রু দ্য আইনজীবীর ব্যাপারই নাই, এবং গভর্নমেন্টের ফাইলে ইজ দেয়ার তাদের মার্সি পিটিশনের, এটা এখনো আছে। গভর্নমেন্ট চাইলে এটা উন্মুক্ত করতে পারে এবং করবে। আমি এই বিষয়টা বলি না, আমি বলেছিলাম যে ক্ষমা করবে কি করবে না, এরকম যখন একটা দোদুল্যমনতা সবার ভিতরে ছিল, তখন সবচেয়ে বেশি নেগেটিভ প্রতিক্রিয়া হয়েছে আসলে আওয়ামী লীগের মধ্যে। আমার মধ্যে ছিল না, কারণ কি আমি নিশ্চিত ছিলাম যে গভর্নমেন্টের স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার, যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে কমিটেড। হ্যাঁ, এই জায়গাতে আবার প্রমাণ করলো কিন্তু শেখ হাসিনা তার লিডারশিপ, যে উনি যেটা কনভিকশন যেটা আছে না, লাস্টলি তো সেটা প্রমাণ করে তো বরং প্রশংসিত হয়েছে। বরং এই ব্যাপারে বরং এখন আর বাকি যুদ্ধাপরাধী তাদের ক্ষেত্রে আর কোনো সংশয় সন্দেহ থাকলো না এই ঘটনার মধ্য দিয়ে। কারণ এরপরে তো আর এই দুটি মানে এত বড় ফাড়া যখন কি পার করতে
করতে পারলো, এর বাকির ব্যাপারে কিন্তু আর শেখ কিন্তু অনেকেই হাসিনার বলছেন যে কমিটমেন্ট আসলে ছিল এটি যুদ্ধাপরাধের দুটি বিচার ব্যক্তির করবেন। ফাঁসি হয়েছে। অনেক দেখুন, ইতিবাচক। ওনার কমিটমেন্ট ছিল, ইলেকশন কমিটমেন্ট, যে উনি যুদ্ধাপরাধ বিচার করবেন। ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যে উনি ট্রাইব্যুনাল কিন্তু তৈরি করে এটার প্রসেস শুরু করে দিয়েছেন। কিন্তু তাদের অনেকেই গ্রেফতার বলছেন করে যে হ্যাঁ প্রক্রিয়া শুরু দুজন হয়ে গেছে। ব্যক্তির ফাঁসি হয়েছে, কিন্তু যেই মানসিকতার ফাঁসি দরকার সেটি আসলে কতখানি হয়েছে এটি এগুলো তো নিয়ে বিশাল অনেকেই- philosophical broad Exactly, level হ্যাঁ। আলোচনা এগুলো। ফলে আমরা আরেকদিন নিশ্চয়ই আলোচনা করব। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে Thank you. আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন।